আগস্ট মাসেই শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। আর যদি ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যায় তাহলে কি প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে? আর যারা ফর্ম ফিল আপ করবে না তাদের কি হবে? তাছাড়া যাদের 1987 সালের পরে জন্ম তাদের প্রত্যেকের বাবা অথবা মায়ের কি জন্ম সার্টিফিকেটটা দেখাতেই হবে, নাকি অন্য কোনো ডকুমেন্ট দেখালেও চলবে? আচ্ছা, কাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখানোর প্রয়োজন নেই? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হতে চলেছে, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে। আর এই ভোটার ভেরিফিকেশান যদি চালু হয়ে যায়, অর্থাৎ SIR, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে, এই SIR যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। যদি ধরুন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল, তাহলে তার কি নাগরিকত্ব চলে যাবে? আরও অনেক রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে, যে প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের জানা দরকার। এখন প্রথম যে প্রশ্নটা হচ্ছে, এই যে ভোটার ভেরিফিকেশানটা শুরু হবে, এই ভোটার ভেরিফিকেশানে কি প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে? যদি কেউ না করে সেক্ষেত্রে তার কি হবে? তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিই, প্রত্যেককেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে হবে এবং ভোটার ভেরিফিকেশানের ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশন এই যে ভোটার ভেরিফিকেশানটা করছে মূলত কারা ভোট দেওয়ার জন্য যোগ্য বা কারা ভোট দেওয়ার অধিকার কাদের রয়েছে সেটা বাছাই করার জন্য। ফলে 2002 সালে ধরুন আপনার ভোটার লিস্টে নাম রয়েছে, তারপরেও কিন্তু আপনাকে এই ভোটার ভেরিফিকেশান যেটা হচ্ছে এখানে অংশগ্রহণ করতে হবে। ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ না করেন বা এই ভোটার ভেরিফিকেশানের যে ফর্মটা ফিল আপ না করেন, সেক্ষেত্রে আপনার যে ভোটার তালিকা, অর্থাৎ ভোটার তালিকায় যে আপনার নামটা ছিল সেটা কিন্তু বাদ হয়ে যেতে পারে। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা 41 লক্ষতে কিন্তু আর থেমে নেই, সেটা 56 লক্ষতে চলে গেছে। আপাতত যেটা জানতে পারা যাচ্ছে, দেখুন বিহারে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে সেখানে বলা হচ্ছে 23শে জুলাই পর্যন্ত 56 লক্ষ নাম বাদ চলে গেছে। এনারা ভোট দিতে পারবেন না বিধানসভা নির্বাচনে। এবার এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি একটি মামলা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল যে আপনারা এপিক কার্ড বা ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করুন। একজন মানুষ তিনি এদেশেরই নাগরিক, তার পরিচয়পত্র, তার নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই 3টি নথিকেও আপনারা গ্রহণ করুন। আর যদি না করেন তাহলে আদালতকে আপনারা জানান যে কেন আপনারা এটা করতে পারবেন না। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছেই কিন্তু পত্র পাঠ করে বলে দেওয়া হয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে আমরা বৈধ নথি হিসাবে গ্রহণ করতে পারবো না। কেন করব না তার আলাদা আলাদা কারণ দেওয়া হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে 56 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে, তারা এইবারে নির্বাচনে ভোট দিতে পারবে না বিহারে। তার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এমনভাবে ঝাড়াই বাছাই শুরু হয়েছে, আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু কোনো কারেক্টিভ মেজার জোড়াতাপ্পি দিয়ে কোনো একটা কাজ চাইছে সেটা নয়। একদম প্রথম থেকে নতুন করে তারা এই তালিকা তৈরি করতে চাইছে যে কারা কারা ভোট দিতে পারবেন, এই দেশে কাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এবার সেখানেই এই যে বিহারের 56 লক্ষ নাম বাদ পড়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 23শে জুলাই পর্যন্ত এই হিসেব। এর মধ্যে 20 লক্ষ নাম এমন রয়েছে যে মানুষগুলি মারা গেছেন, তারপরেও তাদের নাম এই ভোটার তালিকায় ছিল এবং সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। 28 লক্ষ নাম এমন পাওয়া গেছে যারা একটা বিধানসভা কেন্দ্র থেকে এখন অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে থাকছেন, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। 7 লক্ষ এমন নাম পাওয়া গেছে যে মানুষগুলির নাম 2 জায়গার তালিকাতে রয়েছে, সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে।
1 লক্ষ নাম ভোটার তালিকায় এরকম পাওয়া গেছে যেগুলো আনট্রেসড, যাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, সেই নামগুলো বাতিল করা হয়েছে। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে 15 লক্ষ এমন নাম রয়েছে যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে ফর্ম পাঠানো হয়েছিল, 15 লক্ষ নামের কাছে ফর্ম পাঠানো হয়েছিল, কিন্তু তাদের তরফ থেকে সেই ফর্মগুলো জমা দেওয়া হয়নি, তাই তাদের নামও কিন্তু বাদ পড়েছে। এই রকমভাবে এতটা ইন্টেন্সিটি নিয়ে এবং এতটা ডিটেলসে কিন্তু নির্বাচন কমিশন এই কাজটা করছে। এবার কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে আপনারা বৈধ নথি হিসেবে গ্রহণ করুন। নির্বাচন কমিশন সেটা বারণ করে দিয়েছে। কিন্তু কেন? ভোটার আই কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে ভোটার আইডি কার্ড তাদের কাছেই রয়েছে যাদের নাম এর আগে ইলেকটোরাল রোলে ছিল, কিন্তু সেই তালিকাটাই তো আমরা আবার নতুন করে তৈরি করছি, একদম প্রথম থেকে ঝেড়ে বেছে। তাহলে এর আগে যারা ভোটার আইডি কার্ড পেয়েছিলেন সেটাকে যদি আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করি, তাহলে তো নতুন করে আমরা যে তালিকাটা তৈরি করতে চাইছি তার উদ্দেশ্যটাই তো সফল হবে না। এই ভোটার আইডি কার্ডই তো কারা কারা পাবেন, কাদের কাছে থাকবে, সেটাই আমরা নতুন করে তালিকা তৈরি করছি। তাই ভোটার আইডি কার্ডকে আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করছি না। আধার কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে আধার কার্ডটা একটা পরিচয়পত্র, কিন্তু এটাই নাগরিকত্বের প্রমাণ নয়। মানে অন্য অনেক কিছুর সঙ্গে আধার কার্ডটা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র আধার কার্ড একা একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ এটা হতে পারে না। এবং রেশন কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে এত ভুয়ো রেশন কার্ড তৈরি হয় গোটা দেশ জুড়ে যে রেশন কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির বৈধ পরিচয় বা বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করাটা কিন্তু সম্ভব নয়। আপনারাও দেখেছেন যে কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, বহু সময় বলা হয় যে এত লক্ষ ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। মধ্য কথা হচ্ছে এই নথিগুলো ভুয়ো করা, জাল করা এতটাই সহজ হয়ে গেছে যে এগুলোকে আর আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করছি না। তাহলে কোন নথিগুলোকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে? মানে নির্বাচন কমিশন কোন নথিগুলোকে তাদের বৈধ নথি হিসেবে গ্রহণ করবে। এবং এই যে ফর্মটা বেরিয়েছে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর জন্য, এখানে আপনাকে কি কি দিতে হবে, কোন কোন জিনিস আপনার প্রয়োজন, সেটাই আমি আপনাদের সামনে এবার বলছি। ভালোভাবে দেখুন। বিহারে এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার জন্য যে ফর্মটা প্রত্যেকের কাছে দেয়া হচ্ছে, সেই ফর্মটাকে বলা হচ্ছে এনোমারেশন ফর্ম। এবার ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই অনস্ক্রিনে। প্রথমেই আপনি দেখবেন যে একটা ফটো লাগানোর আপনার জায়গা রয়েছে এবং সেখানে ওল্ড ফটো আর কারেন্ট ফটো, অর্থাৎ আপনার আগের ছবি এবং বর্তমান এখন আপনি দেখতে যেরকম, অর্থাৎ আপনার এখনকার যে ছবি, দুটো ছবি আপনাকে সেখানে লাগাতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার আধার নাম্বার, কিন্তু সেগুলো অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনার মোবাইল নম্বর সেগুলো দিতে হবে। এরপর আপনার বাবার নাম, লিগ্যাল গার্জেন যিনি রয়েছেন, আপনার বাবা না থাকলে আপনার জেঠু বা আপনার কাকা মামা যেই হন না কেন, যিনি আপনার লিগ্যাল আইনত যিনি আপনার অভিভাবক, তার নামটা এখানে দিতে হবে। এবং তার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিতে হবে। ইফ এনাবেল, যদি আপনার কাছে থাকে তবেই, না থাকলে দিতে হবে না। এরপর আপনার মায়ের নাম, সেখানেও আবার এপিক নাম্বার অথবা ভোটার কার্ডের ডিটেলসের যে নাম্বারটা আছে সেটা যদি আপনার কাছে থাকে, ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে, তাহলে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। এরপর আপনার স্পাউজ নেম অর্থাৎ আপনার স্ত্রী অথবা স্বামী যিনি রয়েছেন, যদি এটা অ্যাপ্লিকেবল হয়, আপনি যদি বিবাহিত হন, আপনাকে তার নাম এবং আবারও তার এপিক কার্ডের অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, এবং সেটাও যদি আপনার কাছে থাকে তবেই। এরপর আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনার বয়স 18-র বেশি, এবং এখানেই আসছে একটা সালের হিসেব, যে আপনার বয়স কত হলে আপনাকে কি ডকুমেন্ট বা কি নথিপত্র জমা দিতে হবে। এই ফর্মে বলা হচ্ছে, দেখুন, আপনার জন্ম যদি 1987-র আগে হয়, একদম স্পেসিফিক্যালি বলতে গেলে 1 জুলাই 1987-র আগে যদি আপনি জন্মে থাকেন, সেক্ষেত্রে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর
প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার যদি জন্ম 1 জুলাই 1987 আগে হয়ে থাকে, আপনার নিজের জন্য আপনাকে এই ফর্মে একটা তালিকা দেয়া আছে কিছু বৈধ নথির, যে তালিকাটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। সেখান থেকে যে কোনো একটি নথি জমা দিতে হবে আপনার নিজের। এরপর বলা হচ্ছে আপনার জন্ম যদি 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আপনার জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004-এর মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য একটি নথি জমা দিতে হবে। এই ফর্মে একটা তালিকা রয়েছে কোন কোন নথি আপনি জমা দিতে পারেন, তার মধ্যে থেকে যে কোনো একটি এনি ডকুমেন্টস, অর্থাৎ যে কোনো একটি নথি আপনাকে নিজের জন্য জমা দিতে হবে। আপনার নিজের নামে কোনো একটি নথি, তার সঙ্গে আপনাকে কি কি করতে হবে, হয় আপনার বাবা না হলে আপনার মার যে কোনো একটি নথি, বাবা মা দুজনেরই নয়, হয় আপনার বাবা না হলে আপনার মায়ের যে কোনো একটি নথি, বাবা মা দুজনেরই কিন্তু নয়, হয় বাবার নয় মায়ের যে কোনো একটি নথি জমা করতে হবে। এবং এটাও কিন্তু ম্যান্ডেটরি নয় যে আপনি হয়তো আপনার নিজের জন্মের প্রমাণ দেওয়ার জন্য যে আপনি নথিটা জমা দেবেন, সেটা হয়তো আপনি বেছে নিলেন যে আপনি বার্থ সার্টিফিকেট আপনার জন্মের শংসাপত্রের কাগজে আপনি জমা দেবেন। আপনার বাবার অথবা মায়ের আপনি যে নথি জমা দিচ্ছেন সেটাও যে জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটই হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো নথি আপনি দিতে পারেন। আপনি নিজের জন্য বার্থ সার্টিফিকেট আর বাবার জন্য পেনশনের কাগজ জমা দিতে পারেন। আপনি নিজের জন্য বার্থ সার্টিফিকেট আর মায়ের জন্য তার মাধ্যমিকের কাগজ জমা দিতেই পারেন। যে কোনো একটা নথি দিতে হবে, কিন্তু এই 1987 থেকে 2004-এর মধ্যে আপনার জন্ম হলে আপনার নিজের একটি নথির সঙ্গে হয় বাবার নয় মায়ের যে কোনো একজনের একটি নথি দিতে হবে। এরপর বলা হচ্ছে আপনার জন্ম যদি 2/12/2004-এর পর, অর্থাৎ আপনি যদি 2004 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে, বাবার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে এবং মায়ের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। অর্থাৎ 2004-এর পরে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে নিজের বাবার এবং মায়ের নথি জমা দিতে হবে। এখানে কিন্তু হয় বাবার নয় মার অপশানটা নেই। এবং এর পরেই আমি আসছি যে লিস্টটা কি, কোন কোন ডকুমেন্ট আপনি জমা দিতে পারবেন এই ফর্মে, তার একটা তালিকা রয়েছে। 11টি ডকুমেন্ট বা 11টি নথিকে বৈধ নথি হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করেছে। 1 নম্বর, এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলেটর এমপ্লয় or pensioner of any central government or state government or PSU, অর্থাৎ সরকারি চাকরি যদি আপনি করেন, পার্মানেন্ট চাকরি রেগুলার এমপ্লয়ি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার চাকরির যে কাগজটা সেটা যদি আপনি অবসর গ্রহণ করে থাকেন, তাহলে আপনার পেনশন অর্ডার অর্থাৎ পেনশনের কাগজ আপনি দেখাতে পারেন। 2 নম্বর, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অর লোকাল অথরিটিজ অফ ব্যাঙ্ক অর পোস্ট অফিস অর LIC or PSU prior to say 1987 1987 এর 1 জুলাই এর আগে আপনার কাছে কোনো সরকারি দপ্তরের তরফ থেকে যদি কোনো আইডেন্টিটি কার্ড, কোনো সার্টিফিকেট, কোনো নথি থাকে, সেটা সরকারি, যেটা আপনাকে আপনার স্থানীয় প্রশাসন অর্থাৎ স্থানীয় অথরিটির তরফ থেকে দেয়া হয়েছে, অথবা ব্যাংক বা পোস্ট অফিস অথবা LIC থেকে আপনি পেয়েছেন বা কোনো PSU থেকে পেয়েছেন, সেরকম কোনো কাগজ যদি থাকে, কিন্তু সেটা 1987-র আগের হতে হবে। অর্থাৎ 1987-র আগের সেটা আপনি দিতে পারবেন। বার্থ সার্টিফিকেট, আপনার জন্মের যে শংসাপত্র, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটিজ, বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট যে বোর্ডগুলো রয়েছে সেখান থেকে আপনি সেই স্কুল পড়াশোনা শেষ করার যে সার্টিফিকেট পেয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনি যে নথি পেয়েছেন, সেটা কিন্তু একদম রেকগনাইজড একটা ইউনিভার্সিটি বা রেকগনাইজড একটা বোর্ডের তরফ থেকে আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি দেখাতে পারবেন। 6 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট
ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন আপনি সেখানকার বাসিন্দা এইটা বলে যদি আপনার কাছে কোনো কম্পিটেন্ট স্টেট অথরিটি, রাজ্যের কোনো প্রশাসনিক বডি অথবা কোনো অথরিটির তরফ থেকে যদি কোনো কাগজ আপনাকে দেয়া হয়ে থাকে, আপনি ওই এলাকারই বাসিন্দা সেটা প্রমাণ হচ্ছে ওই কাগজের মাধ্যমে। এরকম কোনো সরকারি নথি রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনার কাছে থাকে সেটা আপনি দেখাতে পারবেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট, যেটা আমাদের দেশের একটি আইন রয়েছে রেকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট, সেই আইনের আওতায় ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি সেটা দেখাতে পারবেন। ওবিসি, এসসি বা এসটি or any caste certificate issued by the competent authority, কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থাকলে আপনি সেটাও জমা দিতে পারবেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি, যে রাজ্যে এনআরসি হয়েছে সেই এনআরসির তালিকাভুক্ত আপনি হয়েছেন কিনা সেই রকম কোনো কাগজপত্র থাকলে আপনি সেটা দেখাতে পারবেন। 10 নম্বর রয়েছে দেখুন, ফ্যামিলি রেজিস্টার প্রিপেড বাই স্টেট অর লোকাল অথরিটি, আপনার রাজ্য বা স্থানীয় প্রশাসনের দ্বারা তৈরি করা যদি ফ্যামিলি রেজিস্টার, সেখানে আপনার পরিবারের তথ্য রয়েছে, সেই কাগজ আপনি দেখাতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি ওয়ারিশন সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি দেখাতে পারবেন। সরকারের তরফ থেকে দেয়া হয়েছে এমন কোনো কাগজ যেখানে আপনার জমি বা বাড়ি শর্তটা আপনারই, এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন সেটাও কিন্তু বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। এই 11টার মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে আপনার বাবার জন্য বা আপনার মায়ের জন্য, এবং যাদের ক্ষেত্রে আগেই বললাম বাবা মা দুজনেই 2004-এর পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও বাবা মা দুজনের জন্যে এই 11টার মধ্যে একটা করে নথি আপনাকে জমা দিতে হবে আপাতত, এইটা জানতে পারা যাচ্ছে। এবার দেখুন, এটা বিহারের ফর্ম, এই বিহারের ফর্মের ডিটেলসটা আপনাদের সামনে রাখলাম যাতে আপনারা একটা ধারণা পান। এখনই কিন্তু এটা নিয়ে প্রচণ্ড ভয় পাওয়া অথবা প্যানিক করা, একেবারে প্রচণ্ড আশঙ্কিত হয়ে পড়া, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এটা হয়, যেরকমটা নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হচ্ছে, তারা প্রত্যেকের কাছে যাবে, ঘরে ঘরে প্রত্যেকের কাছে এই ফর্মটা পৌঁছে দেয়া হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হলে বিহারের ফর্মের সঙ্গে কোথাও কোনো পার্থক্য হচ্ছে কিনা, ডিটেলসে কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখতে পাওয়া যাবে, এবং তেমনটা হলে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং এই নথিপত্র দিতে হবে। এবার দেখার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে এই নিয়ে যে কেসটা চলছে সেখান থেকে ফাইনালি কি সামনে আসে সেটাই দেখার বিষয়। তো এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভোটার কার্ডের যে কারেকশান হবে সেই সম্পর্কিত অনেক কিছু তথ্য পেলেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। এরপরও যদি কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।